চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত আরও ১৩টি ট্রেনের ইজারা বাতিল হচ্ছে। তবে মামলা থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে জানিয়েছে রেলওয়ে। এরই মধ্যে লিজ বাতিল হওয়া ২৪ ট্রেনের বিষয়ে নতুন টেন্ডার ডেকেছে মন্ত্রণালয়। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ করার আহ্বান বিশেষজ্ঞদের। চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগে ৩ নভেম্বর বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের লিজ বাতিল করে রেল মন্ত্রণালয়। ৪ বছরের চুক্তিতে এই ট্রেনগুলো চালানো শুরু করে আওয়ামী লীগের সাথে জড়িত সালাউদ্দিন রিপন ও তার পরিবার। তবে ১ দশকের বেশি সময় টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়াচ্ছিলেন তারা, তাই সে চুক্তি বাতিল হয়। এরপরই প্রশ্ন ওঠে নাজ কনসোর্টিয়াম পরিচালিত ১৩ ট্রেন নিয়ে। রেল বলছে মামলার কারণে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, তবে তাদের লিজও বাতিল হবে। মন্ত্রণালয় থেকে বলছে যে এগুলোকে পুনঃটেন্ডারে করতে বলছে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা যেহেতু এটা জিএমরা করে, জিএমদের অধীনে এটা এই কার্যক্রমটা হয় থেকে আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, তারা পরবর্তী স্টেপ বাই স্টেপ করবে। অলরেডি এটা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন টেন্ডারে রাজনৈতিক প্রভাবে কেউ যেন লিজ না পায়। ট্রেন চালানোর শর্ত থাকতে হবে উন্মুক্ত, অ্যাকাউন্টেবল যেন হয়। আর শর্তগুলো আমরা বলেছি যে শর্তগুলো আমরা দেখতে চাই যে কি শর্ত, কেমন শর্ত দেওয়া হলো, যা স্বার্থ বিরোধী কিনা বা জনগণের স্বার্থের এগেইনস্টে যাচ্ছে কিনা, সরকারের স্বার্থের এগেইনস্টে যাচ্ছে কিনা। দুর্নীতির কারণেই সরকারের তুলনায় বেসরকারি ট্রেনে আয় বেশি বলছেন বিশেষজ্ঞরা। তাতেও রেলের খুব একটা লাভ হচ্ছে না। শুধু ইজারাদারের উপর দোষ চাপালে হবে না, পাশাপাশি রেলের ভিতরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও যদি এই চক্রের অংশীজন হয়ে থাকে সেটাও কিন্তু বের করতে হবে। এবং আমি বলবো যে ভবিষ্যতে বেসরকারি খাতে রেল দেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। জনবল সংকটের কারণ দেখে ১৯৯৭ সালে বেসরকারিভাবে ট্রেন চলাচল শুরু হয়। সব সুবিধা রেলওয়ে দিলেও ভাড়া আদায় করে ইজারাদার প্রতিষ্ঠান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুর মাগুরা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও শেষ হয়নি জমি অধিগ্রহণের কাজ। ৬ বছরেও প্রকল্পে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমি অধিগ্রহণ না হওয়ায় কৃষক চাষাবাদ করতে পারছেন না। পুরাতন মৌজা রেটে জমির দাম নির্ধারণ করায় অনেকেই জমি দিতে আগ্রহী নন। ফরিদপুর মাগুরা রেললাইন প্রকল্প শুরু হয় ২০১৮ সালের ২৯ মে। ২০২২ সালের ৩০ এপ্রিল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণের ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ পিছিয়ে ২০২৫ সাল করা হয়। প্রকল্পে জমির পরিমাণ ধরা হয় ১০৭ একর। ৬ বছরে মাত্র ১২ একর বুঝে পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাসল কনস্ট্রাকশন। সাবেক এমপি নাবিল আহমেদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ সরকার পরিবর্তনের পর অনেকটাই বন্ধ। জমি অধিগ্রহণ না হয় চাষাবাদও করতে পারছে না কৃষক। জমির টাকা কেউ পাইছে, কেউ এখনো পাইনি। তারপরে তো এই দেশে গোলযোগের পরে আবার দেখতেছি কাজ এই আজ করি কাল করি করে তো আর কোনো কাজই দেখতেছি। ৬,০০০ টাকা শতক জমিতে হয় না। আমার পাশে কিনতে গেলে আমাদের এখন লাগতেছে প্রায় ৯০,০০০, ১ লাখ টাকা শতক। এখনো ৯৫ একর জমি অধিগ্রহণের ১০০ কোটি টাকা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে মামলা থাকায় অধিগ্রহণে ধীরগতি হচ্ছে। ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্ষতিপূরণটা বুঝিয়ে দিয়ে আমরা এই প্রকল্প পরিচালকের কাছে জমিটা হ্যান্ডওভার করতে পারি। এবং আমরা আশা করছি যে এটা ডিসেম্বরের নাগাদ এটা দৃশ্যমান একটা অগ্রগতি আমরা এটা পরিলক্ষিত হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানান এই কর্মকর্তা। এটা নিয়ে বিভিন্ন দিক আলোচনা হলো, কিছু কেস আছে, সবগুলো কিভাবে সমাধান করা যায় এবং কত দ্রুত এটা পেমেন্ট দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ফরিদপুর মাগুরা রেললাইন নির্মাণ শেষ হলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে মাগুরার ট্রেন যোগাযোগ চালু হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যায় জড়িতরা আর রাজনীতিতে ফিরতে পারবে না। এর মদতদাতাদেরও বিচারের আওতায় আনা হবে। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় এসব কথা জানান বক্তারা। গুমের শিকার পরিবারগুলোর বিশেষ ভাতা দাবি করেন ভুক্তভোগীরা। ৫.৫ বছর গুম হয়েছিলেন অন্ধকার কুঠুরিতে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের সংগঠক মাইকেল চাকমা জানান, ভিন্ন মতের কারণে তাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী। প্রতিটি সেনা ক্যাম্পে এরকম গোপন আয়না ঘটছিল, যেখানে সেই ৯০ দশকের দিকে লোককে তুলে নিয়ে যতদিন ইচ্ছা ততদিন সেখানে রাখা হতো এবং খুব অমানবিক অবস্থায় গর্তের ভিতরে, মাটির ভিতরে গর্ত করে সেখানে তাদেরকে বন্দি রাখা হতো।
এক যুগেরও বেশি সময় স্বামীহারা তাহসিনা রুশদীর সরকারি মদতপুষ্ট বাহিনী গুম করে তার স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীকে। আওয়ামী লীগ সরকারের আমলে যত গুম হত্যা হয়েছে বিশেষ আইন করে এর বিচারের দাবি তাহসিনার। সংঘবদ্ধ চক্র কাজ করেছে, সবাইকে পেছনে কারা কারা ছিল, কাদের আদেশে কাদের নির্দেশে কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শুক্রবার রাজধানীতে আলোচনা সভায় বক্তারা গুম হওয়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাতা দেওয়ার দাবি জানান। যারা গুমের ভিকটিম আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয়ভাবে অর্থ সহযোগিতা করার। ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে, গুমের ভিকটিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুম ও হত্যায় জড়িতদের বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জড়িতরা আর রাজনীতিতে ফিরতে পারবে না। গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। এ সময় বক্তারা জানান, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কার হচ্ছে, আগামীর বাংলাদেশে গুম খুনের চর্চা আর থাকবে না। এখনো বলবো 95 অফিসার ভালো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন যত দ্রুত হবে মানুষের কাছে তত এর গ্রহণযোগ্যতা বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে যশোরে জেলা বিএনপির এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবিধান মেনে গঠন হয়েছে। এ সংক্রান্ত আরও প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত নির্বাচনের প্রয়োজন রয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক দেশ চেয়েছিল জনগণ। সেই চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। তাদের খোলস গণতন্ত্রের হলেও সেই চর্চা দলটির মাঝে ছিল না। নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে যাবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে, তাদের উপর দায়িত্ব থাকবে, তখন তার শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণ পেয়ে যাবে। এই বিষয়টাকে মাথায় নিয়ে আমার অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুষ্ঠু আবার সকলের লক্ষ্য নির্বাচন হওয়ার জন্য। ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়িয়ে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনের সমাবেশে তিনি এই অভিযোগ করেন। গণঅভ্যুত্থানের সময় শ্রমিক ও রিকশা চালকদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনের সমাবেশ করে জাতীয়তাবাদী অটোরিকশা ভ্যান চালক দল। সেখানে রুহুল কবির রিজভী আন্দোলনে নিহত 97 শ্রমজীবী পরিবারের দায়িত্ব নেয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা কারাগারে বসে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছেন। সরকারের উপদেষ্টারা জনবিচ্ছিন্ন মন্তব্য করে রিজভী বলেন, তারা জনগণের কাছে যান না। মাঝে মাঝে উনি গুজব ছড়ান, মিথ্যা কথা বলার তো অভ্যেস। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশে। এএফপি এটার উপর গবেষণা করেছে না, এই কথা বলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এমবেসি আছে, তারাও তো কেউ বলেনি। কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনে যারা পদক্ষেপ নিতে চায় তারাও ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে সংগঠনটির এদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না জানিয়ে নূর আরও বলেন, এই দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। সমান মর্যাদার ভিত্তিতে ভারত সহ সব প্রতিবেশী দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারতের আনন্দবাজার পত্রিকাতে দেওয়া
একথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান। জামাতে ইসলামের ভারত বিরোধিতার বিষয়ে শফিকুর রহমান বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের দলের বিরুদ্ধে একথা ছড়ানো হয়েছে। জামাতের রাজনীতি নিয়ে মিথ্যা ব্যাখ্যা আর বিভ্রান্তি তৈরি এর উদ্দেশ্য। শফিকুর রহমান দাবি করেন, জামাত আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় জামাতের প্রতিনিধিত্ব নেই বলেও জানান তিনি। সাম্যের বাংলাদেশ করার জন্য গণ অভ্যুত্থান হলেও বিভিন্ন জেলায় নির্যাতনের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। এমন অভিযোগ করেছেন সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। শুক্রবার বিকেলে রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে এক সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, তাদের অবস্থান বর্তমান সরকারের বিপক্ষেও নয়। এরপরও বিভিন্ন স্থানে নিপীড়নের শিকার হচ্ছেন তারা। দেশের নাগরিক হিসাবে মৌলিক অধিকারের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। নিপীড়নের সব ঘটনার বিচার দাবি করেন চিন্ময় কৃষ্ণ দাস। আমরা কোন সরকারের বিপক্ষে নই, আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সম্মান সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা দায়েরকারী কুলসুম বেগমের জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে বৃহস্পতিবার মামলার বাদী কুলসুম বেগম সহ ৩ জনকে কক্সবাজার থেকে আটক করে পুলিশ। কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলাটি করিয়েছিলেন তার সঙ্গে থাকা 2 ব্যক্তি, যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তারা। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাল এলাকায় ছাত্র জনতার আন্দোলনে স্বামী আলামিন নিহত হয়েছেন এমন দাবি করে ২৪ অক্টোবর শেখ হাসিনা সহ ১৩০ জনের নামে মামলা করেন তার স্ত্রী কুলসুম বেগম। আদালতের নির্দেশে ৮ নভেম্বর আশুলিয়া থানায় নথিভুক্ত হয় মামলাটি। ৫ দিন পর আশুলিয়া থানায় হাজির হন আলামিন। অভিযোগ করেন, তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী কুলসুম। এরপর বিশেষ অভিযানে বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম সহ ৩ জনকে আটক করে পুলিশ। কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হইবে। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। তবে কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে শফিক ও রুহুল আমিন নামের 2 জন তাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করান। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তারা। এমনি প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবা, চাকরির দরকার নেই। আমি বলছি, ভাইয়া আমি এগুলোর ভিতরে নাই, আমার ফ্যামিলি সাথে আর আমি এসব বুঝি না, পুলিশ বুঝি না। উনি বলতেছে যে বুঝো না, তো সমস্যা কি, তোমার তো ঢুকাই ফেলছি, তোমার তুমি যদি না ঢুকো তাহলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। অনলাইনে যে আছে ওটা চাকরি করো, তাহলে 5,000 বেশি পাবি, তাই করবি নাকি? আধার কার্ডে আমার আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, পরে দিচ্ছি, পরে আবার 3 দিন পরে ফোন দিয়েছে। ৫ আগস্টের পর সাভার ও আশুলিয়া থানায় ৮৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে অনেক মামলায় নিরীহ লোকজনকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতবারের তুলনায় এবছর নভেম্বরে 20 থেকে 30% বেশি বেড়েছে ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 137 জন ডেঙ্গু রোগী। কিন্তু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় ঝুঁকিতে অন্যান্য রোগীরা। চিকিৎসক ও স্থান সংকটের দোহাই দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় গত বছরের তুলনায় এবছর নভেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসে ভর্তি হয়েছেন প্রায় 250 রোগী, যা গত বছর একই সময় ছিল 82 জন। রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চালু করা হয়নি আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডের 6টি ইউনিটে অন্য রোগীদের সাথেই চলছে আক্রান্তদের চিকিৎসা। ডেঙ্গু রোগী মশার তলে 24 ঘন্টা থাকা লাগবে। ওনারা সব তো এখানে একভাবেই খোলা বেড়ে থাকে। তো ক্যান্সারের রোগী নিয়ে আসছে, আমি মশারি দিয়ে রাখি, কারণ যেহেতু একটা মরণ ব্যাধি রোগ নিয়ে এখানে আসা হয়েছে, তারপরে যদি হয় আবার ডেঙ্গু পেশেন্ট থেকে আরেকটা ডেঙ্গু পেশেন্ট হয়। সুতরাং যারা ডেঙ্গু পেশেন্ট আসে অ্যাটলিস্ট তাদেরকে মশারি দিয়ে প্রোটেক্টেড এরিয়ার ভিতর রাখা উচিত, যারা অন্য জেনারেল যে পেশেন্টগুলো আছে তারা যেন ডেঙ্গু এফেক্টেড না হয়। শয্যা সংকট সহ নানা সমস্যা থাকলেও সুষ্ঠু সেবা দেওয়ার চেষ্টায় চিকিৎসকেরা। নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করছেন তারা।
এখন কিন্তু ডেঙ্গু রোগী শেষের দিকে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে গত অক্টোবর মাসেও গত বছরের থেকে অনেক বেশি রোগী ছিল, প্রায় 20 to 30%। এবছরও কিন্তু সেই নভেম্বর মাসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতাই এর সবথেকে বড় কারণ। এতগুলো ডেঙ্গু রোগী দেওয়ার জন্য আলাদাভাবে সে জায়গাটা নাই। পাশাপাশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য যে লোকবল, স্পেশালি ডিউটি ডক্টর, নার্স এবং আনুষঙ্গিক যারা সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ওয়ার্ড বয়, সিস্টার, ক্লিনার, এগুলোর অপ্রতুলতা আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 13 জনের। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 978 জন ডেঙ্গু রোগী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। যশোরের ঝিকরগাছা থানায় হত্যা, ধর্ষণ সহ 17টি মামলার আসামি অফি ইসলাম প্রান্ত একের পর এক মামলার পরও জামিনে বেরিয়ে চালাচ্ছেন বেপরোয়া কর্মকাণ্ড। সম্প্রতি হামলা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের ওপরও। অভি ইসলাম প্রান্ত, বয়স 26 বছর। যশোর শহর থেকে সীমান্ত এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত 12 বছরে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে 17টি মামলা হয়েছে ঝিকরগাছা থানায়। একের পর এক মামলায় জড়িয়েও বেপরোয়া প্রান্ত, থেমে নেই চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। সম্প্রতি ঝিকরগাছার কৃষ্ণনগরে সংবাদ সংগ্রহ করার সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের উপর হামলা করেন প্রান্ত। তার এমন মনোভাবের পেছনে রাজনৈতিক প্রশ্রয় দেখছেন নাগরিক সংগঠনের নেতারা। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হবে, ততদিন পর্যন্ত সমাজে সে সাংবাদিক হোক, সাধারণ মানুষ হোক বা বিরোধী পক্ষীয় রাজনৈতিক লোক হোক, কেউই সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। এদিকে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাও দেখছেন রাজনীতিকেরা। আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতার প্রয়োজন রয়েছে, কারণ আজকে যদি গণমাধ্যমের বন্ধুরা আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো যথেষ্ট শঙ্কার কারণ। পুলিশ জানিয়েছে আগের মামলায় জামিনে আছেন প্রান্ত, তবে গ্রেপ্তার করা হবে নতুন মামলায়। যে মামলাগুলো হয়েছে সেই মামলায় যদি তারা জামিন পেয়ে থাকে তাহলে তো সেটা আদালতের বিষয়, এটা তো আর আমি কিছু বলতে পারি না। কিন্তু নতুন করে যে অপরাধ সংগঠন করছে সে বিষয়ে নতুন করে তদন্ত হবে। গত এক দশকে যশোরের দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি তাদের তৎপরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগে জানিয়েছি খুলনার ডেঙ্গু পরিস্থিতি, এবার জানবো রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে এখন ডেঙ্গুর প্রকোপ আছে কিনা, আর মশা নিধনে সিটি কর্পোরেশনের ওষুধ সংকটের কি সমাধান হয়েছে? দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই বছর যেটি দেখা যাচ্ছে যে মৃত্যুর হার কম, কিছুটা কম গেলবারের তুলনায়, কিন্তু আক্রান্তর হার অনেক বেশি, প্রায় দ্বিগুণ। যদি পরিসংখ্যান বলা যায়, রাজশাহী বিভাগে এবার আক্রান্ত হয়েছে 3097 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ আক্রান্ত হয়ে এসেছেন 1035 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 3 জন এবং বিভাগে যদি বলা হয়ে থাকে তাহলে বিভাগে 5 জন মারা গেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন গেল 24 ঘন্টায় যদি বলা হয়ে থাকে, চিকিৎসা নিচ্ছেন 70 জন রোগী রয়েছেন। তবে যদিও এখানে একটি স্পেশালাইজড ওয়ার্ড রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য, কিন্তু যদিও সেটি প্রয়োজনের তুলনায় খুব একটা কাজে আসছে না, কারণ অনেকেই আমরা দেখেছি যে বেড না পেয়ে তারা মেঝেতেও কিন্তু থেকে চিকিৎসা নিয়েছেন। এই যখন রাজশাহী মেডিকেলের হাসপাতালের অবস্থা, তখন বাইরের অবস্থা অর্থাৎ সিটি কর্পোরেশনের অবস্থা যদি বলা হয়ে থাকে, রাজশাহী নগরী যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডে কিন্তু মশার উপদ্রবে এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে অতিষ্ঠ নগরবাসী। কেননা এখন আমরা দেখেছিলাম যে এর আগে সিটি কর্পোরেশনের যিনি প্রধান প্রশাসক আছেন তিনি কিন্তু বলেছিলেন যে 5 আগস্ট এবং এর পরবর্তীতে ওষুধের কিছু স্বল্পতা রয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ডে যেহেতু জনপ্রতিনিধি শূন্য প্রত্যেকটি ওয়ার্ডগুলো, এখন যে ওয়ার্ড সচিব রয়েছেন তাদের নেতৃত্বেই কিন্তু এই ওয়ার্ডের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে মশক নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েই অনেকটা বলা যেতে পারে যে ক্ষুব্ধ নগরবাসী, কেননা এখানে
যে মশক নিধনের যে বিষয়টি থাকে, একটি হলো এডিসের লার্ভা এবং অ্যাডাল্টিসাইড, এবং এখানে যে দেখা গেছে এডিসের লার্ভার নিধনের ক্ষেত্রেও সিটি কর্পোরেশনের ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না। অপরদিকে যদি বলা হয়ে থাকে যে প্রাপ্তবয়স্ক যে মশার উপদ্রব সেটিও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সিটি কর্পোরেশনকে বলছে, এর আগে আমরা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলেছিলেন যে তাদের হাতে এখন যে ওষুধ রয়েছে অর্থাৎ মশক নিধনের যে কীটনাশক রয়েছে সেটি আগামী হয়তো 1 মাস চলবে এবং নতুন ওষুধ কেনার প্রক্রিয়া চলছে। তবে ওষুধের স্বল্পতার কথাও কিন্তু তিনি স্বীকার করেছেন। ঠিক এই যখন অবস্থা তখন ডেঙ্গুর লার্ভাও কিন্তু এর আগে দেখা গেছিল যে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু যে ট্রাভেল হিস্ট্রির কথা বলা হতো, কিন্তু এখন এখানে সেটা লোকালি ট্রান্সমিট হচ্ছে, অর্থাৎ এখানে স্থানীয়ভাবেই কিন্তু এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, যেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যারা অধিদপ্তর থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন যে ব্লক রয়েছে সেই ব্লকগুলোতে এডিসের লার্ভার উপস্থিতি কিন্তু তারা লক্ষ্য করেছেন। অর্থাৎ এখন দেখা গেছে যে রাজশাহীতে একদিকে যখন মশার উপদ্রব বাড়ছে সেই সাথে এডিসের লার্ভার উপস্থিতিও পাওয়া যাচ্ছে, অপরদিকে এগুলো নিধনের জন্য সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ। অর্থাৎ নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশন যদি ঠিকমতো কাজ করতো তাহলে হয়তো মশার উপদ্রবে তাদের অতিষ্ঠ হতো না, শুধু রাতের বেলায় নয় দিনের বেলাতেও মশার উপদ্রবে কিন্তু অতিষ্ঠ নগরবাসী। এই ছিল রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। রাজশাহী ওয়াসার উৎপাদিত পানির 30% হচ্ছে অপচয়। ওয়াসার ভাষায় যা সিস্টেম লস। এতে বছরে গড়ে 8 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি। বেশ কয়েক বছর ধরে এই অবস্থা চললেও সিস্টেম লস কমিয়ে আনতে পারছে না ওয়াসা। রাজশাহী নগরীতে দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার, বিপরীতে ওয়াসার যোগান 9 কোটি 80 লাখ লিটার। এরই মধ্যে সিস্টেম লসে অপচয় হয় 3 কোটি লিটারের বেশি। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে রাজশাহী ওয়াসার পানির সিস্টেম লস থাকছে 30% কাছাকাছি। এতে 5 বছরে প্রতিষ্ঠানটির রাজস্ব হারিয়েছে 41 কোটি 12 লাখ 35 হাজার টাকা। সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে পানির অপচয় হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগও বাড়াচ্ছে সিস্টেম লসের বোঝা। 10% সিস্টেম লসকে গ্রহণযোগ্য ধরা হলেও সেই পর্যায়ে নামতে পারছে না রাজশাহী ওয়াসা। সবাই ব্যবহার করে, সবাই পানি খায়, অজু করে, রাস্তার মানুষ ব্যবহার করে সবাই। এই তো এবার এলাকার দোকানদাররা বা এলাকার লোকজন সবাই ব্যবহার করে। আমরা বোরিং করে তখন থেকে লিক হয়েছে, লিক হওয়ার পর থেকে ওনারা লিখিত অভিযোগ করেছে, ওয়াসাকে ফোনে জানিয়েছে, তারপর কোনো ব্যবস্থা নেই। অভিযোগ গেল যে সেটাকে বিশ্লেষণ করে যদি আমরা একটু দেখতাম তাহলে আমার মনে হয় যে জনগণগুলা একটু সুস্থিতে থাকতো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ওয়াসার অপচয়ের বোঝা বইতে হচ্ছে নগরবাসীকে। পানির দাম বাড়িয়েও সেবার মান বাড়াতে পারছে না সংস্থাটি। ওয়াসাতে কিছু দুর্নীতিগ্রস্ত লোকজন থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, অনেকে ডেভেলপার বিল্ডিং করে থাকে, ওরা সিস্টেম লস করে মানে অনর্থকভাবে তার প্রভাব খাটিয়ে পানিগুলো ব্যবহার করে। বাড়তি টাকা তো সরকার দিবে না, এই দায়ভার তো এটা কাদের উপরে আসবে? গ্রাহকদের আসবে। তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সিস্টেম লস কমিয়ে আনার পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে কাজ করছেন তারা। যে টার্গেট যেটা আছে 10% বা বিলো 10% নিয়ে আসতে চাই, তাহলে যে স্বীকৃত পদ্ধতি ডিএমএ সিস্টেম একটা আছে, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে খুব ইফেক্টিভ, খুব সায়েন্টিফিক। এই কাজটি করার জন্য আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করে ফেলেছি। 2010 সালে যাত্রা শুরু করে রাজশাহী ওয়াসা। এক যুগের বেশি সময় পার হলেও এখনও 30% নগরবাসী সংস্থাটির সেবা থেকে বঞ্চিত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সম্ভাবনা থাকলেও কমে যাচ্ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে 13.7%। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অর্থনীতিবিদদের মতে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও নীতি সহায়তার অভাবে পিছিয়ে পড়ছে এই খাত। পরিবেশ বান্ধব হওয়ায় সারা বিশ্বে পাট ও পাটজাত পণ্যের চাহিদা রয়েছে। ভালো মানের পাট উৎপাদনে বাংলাদেশের সুনাম থাকলেও কোনোভাবেই রপ্তানি বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে $26 কোটি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে অক্টোবরে রপ্তানি হয়েছে $7 কোটি 88 লাখ, যা গত বছরের একই মাসের চেয়ে 7.63% কম। উদ্যোক্তারা বলছেন অন্তর্বর্তী সরকার পলিথিন নিষিদ্ধের পর কয়েক দফায় মন প্রতি কাঁচা পাটের দাম বেড়েছে 1700 টাকা পর্যন্ত। এতে বেড়েছে পাট পণ্যের উৎপাদন খরচ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে পাটের দামও। একটা সার্টেন টাইম পর্যন্ত প্রতি বছর সিজনে যে এতদিন পর্যন্ত রজুট এক্সপোর্ট হবে না বা এরকম কোনো কিছু,
তখন গিয়ে টোটাল প্রোডাক্টটার কস্টটা একটু মিনিমাইজ হয়ে আসবে। মিনিমাইজ হয়ে আসলে আলটিমেটলি তখন আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা ফরেন মার্কেটে যে বায়াররা আছে তাদের সাথে আমরা প্রাইস দিয়ে আমরা কাজ করতে পারব। দেশে প্রায় ১৩৭ ধরনের পণ্য পাট দিয়ে তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য বহুমুখীকরণে বিজ্ঞানভিত্তিক গবেষণা না থাকায় রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। এটা বিজ্ঞানভিত্তিক যে গবেষণা, কিভাবে এটা বহুমুখীকরণ করা যায়, একটা রিসার্চ ইনস্টিটিউটকে কীভাবে ফাংশনাল করা যায়, জুট বেসড রিসার্চকে, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যেহেতু শারীরিকভাবে নীতিগত সহায়তা নেই, অবকাঠামোগত সহায়তা নেই, অনেকে কিন্তু হতাশ হয়ে গেছে। তো এই জায়গাটায় আমি মনে করি বড় ধরনের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা দেওয়ার প্রয়োজন আছে। জুট ইয়ার্নের ক্ষেত্রে ছিল একসময় 10%, তারপর সেটাকে কমিয়ে 7.5, তারপরে করলো 5। এইভাবে কমাতে কমাতে এখন ইনসেন্টিভ দিতেই চাচ্ছে না গভর্নমেন্ট। ভারতে কাঁচা পাট রপ্তানি সীমিত করার পক্ষেও ব্যবসায়ীরা। এতে বাজারে দামের ভারসাম্য থাকলে রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মত তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর আগারগাঁয়ে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। শুক্রবার সকাল থেকেই মেলায় ভিড় করেন ক্রেতা দর্শনার্থীরা। এদিকে বিকেলে মেলা পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, দেশে বিদেশি পর্যটক আকর্ষণে কাজ করছে সরকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে রাজধানীর আগারগাঁওয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 17 দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আসবাব, ক্রোকারিজ, কসমেটিক্স, খেলনা, তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে। শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে তাদের অভিযোগ, মেলার পরিসর ছোট হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতাদের। ভিড়ের কারণে আমরা ভালো মতো হাঁটাচলা করতে পারতেছি না, দেন হইতেছে আমাদের খুবই অস্বস্তি ফিল হইতেছে। এটা তো আইসা অনেক ভিড়াভিড়ে আমরা কেনাকাটা কিছু করতে পারিনি। এত অল্প পরিসরে এত বেশি মানুষের জন্য কোনো একটা স্টলে যে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। কিছুদিন বাড়ালে তো ভালো হতো, ওর যদি এই স্টার্টিংটা একটু 10 দিন পরে আরম্ভ করতো তাহলে ওরও ভালো হতো। আগের থেকে অনেক রেসপন্স ভালো। ওই আপনার পূর্বাঞ্চলে যে বাণিজ্য মেলাটা হয় সেটার থেকে অনেক বেটার। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামকরণ করায় যে মানুষ উপচে পড়েছে, এই জন্য মানে মনে করছে তারা ওই পূর্বের স্বাদটা পেল। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতো, ঘুরতো, চলতো, কিন্তু সেই আলোকে, সেই আঙ্গিকে, সেই মাপকাঠিতেই সেই মেলাটা করার আয়োজন করা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে মেলা পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, দেশি বিদেশি ব্যবসায়ী ও পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে। মানুষকে সচেতন করা যে পর্যটন মানে আমাদের দেশের অর্থনীতির একটা যোগ হচ্ছে, আর স্থানীয় লোকজনকে সচেতন করা তারা যেন পর্যটনকে উৎসাহিত করার জন্য তাদের মন মানসিকতা থাকে। মেলায় 288টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে 6টি দেশের 20টিরও বেশি স্টল রয়েছে। শনিবার মেলার শেষ দিন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনন্য মামুন পরিচালিত শাকিব খানের দরদ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সিনেপ্লেক্সে। টলিউডের এক ঝাঁক তারকাকে নিয়ে প্রদর্শনী উপভোগ করেন শাকিব নিজেও। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই তারকা বলেন, শুধু বাংলায় নয়, হিন্দি, তামিল, তেলেগু সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে দরদ। রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা দরদ দেশের 84টি প্রেক্ষাগৃহ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুক্তি পায় 15ই নভেম্বর। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরে মুক্তি পেল সিনেমাটি। শুক্রবার রাজধানীর মহাখালী সিনেপ্লেক্সে ঢালিউডের এক ঝাঁক তারকা সহ বিশেষ প্রদর্শনী উপভোগ করেন শাকিব খান। প্রদর্শনী শেষে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তারকারা। শাকিব খানই পারে, উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা, এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার, আর আমার খুবই ভালো লাগছে। আমার মনকে ছুঁয়ে গেছে এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব খান বলেন, শুধু বাংলায় নয়, হিন্দি, তামিল, তেলেগু সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে দরদ। পরিচালক অনন্য মামুন মনে করেন, সিনেমার গল্প দর্শকের মন জয় করবে। আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে।
আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। এই ছবিটা যদি এই সেল দেয়, কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না। এদিকে সিনেমায় শাকিবের অভিনয়ের প্রশংসা করেছেন ভক্তরা। তার স্মার্টনেস, তার অল পারফরমেন্স বিউটিফুল, খুব ভালো লেগেছে। শাকিব খানকে তো তুফানে অনেক ভালো লেগেছিল অ্যাকশন ধর্মী ফিল্মে, তো এবার রোমান্টিক সিনেমায়ও উনাকে মানে ফাটিয়ে দিয়েছেন উনি। দরদ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রাইডে মুভি নাইট নামে সাথী নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হলো সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চে। সরকারের সহযোগিতা পেলে এমন প্রদর্শনী সারা দেশের শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রচারের আশা নির্মাতাদের। আয়োজকেরা এখন থেকে প্রতি মাসের শেষ সপ্তাহে এমন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয়বারের মতো মুক্ত মঞ্চে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল নির্মাতাদের নির্মিত 10টি স্বল্পদৈর্ঘ্য এবং একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো। ভেন্যুটি বিনামূল্যে দেয় শিল্পকলা একাডেমি। এই আয়োজনে বাইরে থেকে কোনো সহযোগিতা নেওয়া হয়নি। ছবি দেখতে দর্শকদেরও অর্থ খরচ করতে হয়নি। আমার বন্ধু এখানে থাকে, তো তার সাথে আসা আর কি। এখানে অনেকে আসছে ঘুরতে, অনেকে ঘুরতে এসে দেখে হইতেছে মুক্তমঞ্চে একটা অনুষ্ঠান। শর্ট ফিল্ম যেভাবে এখন ডেভেলপ করতেছে, বাংলাদেশের অনেক মুভি কিন্তু এখন দেশের বাইরে ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে। তো এই জায়গাগুলো যদি দেখানোর ওরা যদি জায়গা না পায়, তাহলে কিন্তু ওই আগ্রহটা পাবে না। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠার দাবি করেন নির্মাতারা। শিল্পকলা একাডেমি চলচ্চিত্রের জন্য আলাদা একটি বিভাগ প্রতিষ্ঠা করেন, কারণ আমরা জানি যে বাংলাদেশের শিল্পকলা একাডেমির একমাত্র ইনফ্রাস্ট্রাকচার আছে যারা 64 জেলায় তাদের নিজস্ব অডিটোরিয়াম আছে। লোকজন সামনে দিয়ে হাঁটছে, এদেরকে যদি কন্ট্রোল করা যেত তো তাহলে খুব ভালো হতো। গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট বয়ানের বিপরীতে গণমানুষের বয়ান এবং মুক্ত পরিবেশ তৈরিতে এমন প্রদর্শনী কাজে লাগবে বলে জানান স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এত সুন্দর একটা অডিটোরিয়াম, শিল্পকলা এটা পড়ে আছে, এটা কিন্তু কোনো মানে আসলে উদ্যোগটা নাই। সেই উদ্যোগটা আমরা একটু নেওয়ার চেষ্টা করলাম, যে আসলে এরকম জায়গা দেখেন আপনার হাজার হাজার লোক সিনেমা দেখার জন্য আসে, ভালো একটা প্রজেকশন সিস্টেমের দরকার। সেগুলো আসলে কোনো রকমে আমাদের যতটুকু কুল হয় সেভাবে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। খোলা আকাশের নিচে এমন আয়োজনকে আরও দর্শক বান্ধব করতে মুক্ত মঞ্চের আধুনিকায়নের দাবি সাধারণ দর্শকদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত যত এগিয়ে আসছে, ব্যস্ততা বাড়ছে সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামের চাষিদের। সারা বছর চাহিদা থাকলেও বিজয় দিবস সহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এই মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। শাহবাগ সহ দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে এখানকার গোলাপ। গেল বছর রোগবালাইয়ের কারণে ক্ষতি হলেও এবার পরিস্থিতি অনেকটাই অনুকূলে, তাই লাভের আশা ফুল চাষিদের। সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের চাষিরা দিনরাত ব্যস্ত বাগান পরিচর্যায়। 16 ডিসেম্বর বিজয় দিবস, এরপর একে একে ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসব দিবস ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। চাষিরা বলছেন কিছুদিনের মধ্যেই বাগানগুলো ভরে উঠবে ফুলে ফুলে। গেল বছর রোগবালাই বেশি থাকলেও এবার কম, পাশাপাশি আবহাওয়া ভালো, তাই এই মৌসুমে লাভের আশা করছেন বাগানীরা। জানুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি, 26 মার্চ থেকে বিক্রি করি। আমরা শাহবাগ লয়ে যাই, কি আগারগাঁও লয়ে যাই। যেমন গত বছর আমরা যে পরিমাণ টাকা খরচ করছি, অসুখ লেগে গেছিল, অসুখের কারণে মানে ওই টাকাটা ওইটা আসেনি। এই বছর আশায় আছি, দেখি আল্লাহ কি করে, এখন পরিচর্যা চলছে। বিরুলিয়ার গোলাপ গ্রামে এবার 230 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। অতিরিক্ত কুয়াশা ও রোগবালাই থেকে বাগান রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুয়াশা হওয়ার কারণে আমরা অনেক সময় এইখানে হচ্ছে যে ছত্রাকনাশক এবং কীটনাশক এটি আমরা গোলাপের চাষিদেরকে দিতে বলি, এবং এটি অন্ততপক্ষে 7 থেকে 10 দিন পরে 2 বার হচ্ছে যে আমরা দিতে বলি। এতে করে হচ্ছে যে গোলাপ যেমন হচ্ছে যে ভালো থাকবে, তেমনি হচ্ছে যে এটি মারা যাওয়া থেকে রক্ষা পাবে। সারা দেশে গোলাপের চাহিদার সিংহভাগই পূরণ হয় বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।